মেম্বার সাহেবের বাসায় আজ বেলাল এবং আব্দুল্লাহকে সকালের নাস্তার দাওয়াত দেওয়া হয়েছে, সঙ্গে জামাতের আরও দুজন সাথী এবং মকবুলকেও। মকবুল ফিরে নিজ ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আব্দুল্লাহর সেদিনের কথাগুলো তার হৃদয় স্পর্শ করেছে। কিছুদিন সময় চেয়েছে মকবুল। মিশনারি লোকদের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল সেগুলো আগে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে এত টাকা তার কাছে নেই। দোকানের মালামাল বিক্রি করে টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সে। বেলাল আহমেদ এরই মধ্যে কিছু টাকা মকবুলকে অনুদান দিয়েছেন। বেলালের কাছে এত টাকা ছিল না, ঢাকা থেকে বিকাশের মাধ্যমে আনিয়েছেন। মকবুলের এই পরিবর্তনে এলাকার সবাই খুশি। মেম্বার সাহেব এই খুশিতে মকবুলকেও তার বাসায় নাস্তার দাওয়াত দিয়েছেন। মকবুলের পরিবর্তনের মূলে আছে আব্দুল্লাহ। জামাতের সাথে এবং এলাকাবাসীদের মনে আব্দুল্লাহর এরই মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। মেম্বার সাহেব তো আগে থেকে হৃদয়ে স্থান দিয়ে বসেছিলেন। এই ঘটনার আব্দুল্লাহর প্রতি তার স্নেহবোধ আরও প্রবল হয়েছে। আজকের নাস্তার দাওয়াত অতএব আব্দুল্লাহর সম্মানেই। আব্দুল্লাহ দাওয়াতে যেতে চাচ্ছে না। গত রাত থেকে তার মন ভারাক্রান্ত হয়ে আছে। সকালে গাছ থেকে ফিরে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতে কাটল। এরপর দীর্ঘ মোনাজাত শেষ করে মসজিদের জানালা দিয়ে বিষণ্ণ মনে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। বিলাল বললেন, কি হয়েছে আব্দুল্লাহ, শরীর খারাপ? আব্দুল্লাহ বলল, জি না। তাহলে? কিছুই হয়নি মুহতারাম। উফ, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কাল বিকেলে আমার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কোথায় যেন ফোন করলে, তারপর থেকে তোমাকে কেমন যেন চুপচাপ দেখছি। অবশ্য তুমি এমনিতেই চুপচাপ, কিন্তু এর সঙ্গে এখন বিষণ্ণতা যোগ হয়েছে। আব্দুল্লাহ জানালা থেকে দৃষ্টি সরিয়ে এনে বলল, মুহতারাম, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সব কথাই শুনবো। তোমাকেও অনেক কথা বলার আছে। এখন চলো। কোথায়? মেম্বার সাহেব তার ছেলেকে পাঠিয়েছেন আমাদের নিয়ে যেতে। চলো, ওখানে গিয়ে কথা বলবো আমরা। আব্দুল্লাহ বলল, অনুমতি হলে আমি বরং না যাই। সে কি, কেন? এমনি ভালো লাগছে না। সকালবেলার পাহাড় ঝর্ণা দেখলে এমনিতেই ভালো লাগবে। এসো, উঠে পড়ো। আমির সাহেবের আদেশ শিরোধার্য মেনে আব্দুল্লাহ উঠে দাঁড়ালো। মেম্বার সাহেবের বাসায় নাস্তার আজ রাজকীয় আয়োজন করা হয়েছে। কোনো কিছুরই অপূর্ণতা থাকেনি আজ। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি গেলে জামাইয়ের জন্য যেমন আয়োজন করা হয়, আজকের আয়োজনটাও তেমনই। আব্দুল্লাহ আজকেও তেমন কিছু নিল না। দুটো পরোটা আর এক টুকরো গরুর গোশত ছাড়া 5-7 রকমের পিঠা বানানো হয়েছে। আব্দুল্লাহ পিঠায় হাতই দিল না। মেম্বার সাহেব আবদারের সুরে বললেন, বাবাজি, আজ কিন্তু সব খেতে হবে। সেদিনের মতো না খেয়ে চলে গেলে হবে না। আব্দুল্লাহ তবুও কিছু নিচ্ছে না দেখে মেম্বার সাহেব বেশ কিছু তরকারি তার পাতে ঢেলে দিলেন। এত খাবার দিতে দেখে আব্দুল্লাহ আতকে উঠে বলল, কি করছেন আঙ্কেল? এত খাবার কি করে খাবো? এই কথায় ভেতরের ঘর থেকে কারো হালকা হাসির শব্দ শোনা গেল। সেই সঙ্গে চুরি নাড়ানোর টুংটং শব্দ। বোঝা গেল আজকেও কিছু চোখ ড্রয়িং রুমের দিকে নজর রাখছে। নাস্তা শেষ হওয়ার পর রূপালি ট্রেতে করে ধোয়া ওঠা গরম চা এলো। চা খেতে খেতে বেলাল আহমেদ মূল আলোচনায় গেলেন। বললেন, আব্দুল্লাহ, বলেছিলাম তোমাকে আমার কিছু কথা বলার আছে। আব্দুল্লাহ বলল, জি মুহতারাম, বলুন। কথাগুলো সরাসরি বলা যাক। সময় কম, মসজিদে গিয়ে আমলে জুড়তে হবে। জি আচ্ছা। কথাটা হলো, মেম্বার সাহেব তার মেয়ের জন্য বর হিসেবে তোমাকে পছন্দ করেছেন। এখন তোমার মতামত জানতে চাচ্ছেন। তুমি যদি রাজি থাকো, ওনারা তোমার বাবা মার সঙ্গে কথা বলবেন। চিল্লা শেষ হওয়ার পর আক্ত ইত্যাদি সম্পন্ন হতে পারে, অথবা তোমরা যখন চাও। এখন বলো, তোমার মতামত কি? এরকম কিছুর ইঙ্গিত আব্দুল্লাহ আগে থেকেই পাচ্ছিল। আজ সরাসরি প্রস্তাব রাখতে সে তেমন অবাক হলো না। কথা কটির বলার পর বেলাল আহমেদ আব্দুল্লাহর দিকে তাকিয়েছেন। মেম্বার সাহেবেও মতামত জানার অপেক্ষা করছেন। আব্দুল্লাহ শান্ত গলায় বললেন, এটা কিছুতেই হতে পারে না। বেলাল বললেন, কেন পারে না আব্দুল্লাহ? মেম্বার সাহেব উৎকণ্ঠিত হলেন। এরা শহরের মানুষ, পাহাড়ি গায়ের এক সাধারণ মেম্বারের মেয়ের বিয়ের প্রস্তাব এরা প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। মেম্বার সাহেব তার মেয়ের জন্য একজন দিনদার, নম্র, ভদ্র পাত্র খুঁজছিলেন। আব্দুল্লাহর মধ্যেই সেই গুণ আছে দেখেই তিনি তাকে পছন্দ করেছেন। আব্দুল্লাহর সহায় সম্পত্তি কি আছে না আছে এতে তার মাথা ব্যথা নেই।
মেম্বার সাহেব আকুল কণ্ঠে বললেন, মেয়ে আমার বড় আদরের, নামাজি, পর্দাসীন, নম্র, ভদ্র। কখনো কোনো পরপুরুষের নজর পড়ে নাই ওর উপর। হাই স্কুল পর্যন্ত পড়েছিল। এরপর থেকে ওর মাই ওর শিক্ষক। হয়তো আপনার মতো এতটা যোগ্য সে হতে পারেনি। আব্দুল্লাহ লজ্জিত গলায় বলল, ছি ছি আঙ্কেল, সেটা নয়। যোগ্যতায় আমি তাকে কম কিছু বলছি না। আমি বরং তার যোগ্য নই। অবশ্যই যোগ্য। যোগ্য কেন হবে না? দেখুন, আমার সম্পর্কে বিস্তারিত জানলে আপনি এই প্রস্তাব দিতেন না। আপনার ভদ্র আচরণ, সুন্দর কোরআন তেলাওয়াত আর ইলমের গভীরতা দেখি আমি আপনাকে পছন্দ করেছি। আমার আর কিছু চাই না। আপনি না চাইলেও কিছু কথা একদিন ঠিকই প্রকাশ হবে। চেষ্টা করলেও ঢেকে রাখা যাবে না। আমার জীবনে কিছু কালো অধ্যায় আছে যেগুলো খুবই অস্বস্তিকর। বিয়ের ক্ষেত্রে মেয়ের দেখতে হয় অতীত, ছেলের দেখতে হয় বর্তমান। আমরা আপনার বর্তমানকে দেখছি, অতীতকে নয়। মেম্বার সাহেবের বারংবার পীড়াপিড়িতে আব্দুল্লাহ নিজেকে আর গোপন রাখতে পারল না। বলতে বাধ্য হলো, কোনো রকম ভনিতা না করে সহজ সরল গলায় আব্দুল্লাহ বলল, আমি অতীতের কথা বলছি না, বলছি বর্তমানের কথাই। আমি একজন ফেরারি আসামি। পুলিশ আমাকে খুঁজছে। পুলিশের চোখ থেকে বাঁচার জন্যই বান্দরবনে এসে বলা যায় একরকম লুকিয়ে আছি। পরিচয় এক উকিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, পারছি না। আমার এমনই তাকদীর। তার নাম্বারটাও আমি ভুলে গেছি। এই হলো আমার বর্তমান। এখন বলুন, একজন ফেরারি আসামির কাছে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? আব্দুল্লাহর কথা শুনে পুরো ঘর স্তব্ধিত। বন্ধ হয়ে গেল অন্দরমহলের কাপ পিরিচের টুংটাং শব্দ। কারো হাতের চুরির রিনিঝিনি শব্দ শোনা যাচ্ছিল এতক্ষণ, সেও শব্দ স্তব্ধ হয়ে গেল। এই এক কথায় নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল সবাই। নীরবতার পর বেলালের প্রথম মুখ খুললেন। অবাক গলায় বললেন, বলো কি আব্দুল্লাহ, তুমি ফেরার হয়ে আছো? জি মোহতারাম, কথাটা আপনাকে আমি বলতেই চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ হয়নি। আর আমার নাম আব্দুল্লাহ নয়, আমি মারুফ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। নাম গোপন রেখে নিজেকে প্রথম দিন আপনার কাছে আমি আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিয়েছি। যত যাই হোক, এটাও একটা অপরাধ। বাধ্য হয়ে আমি এমনটা করেছি। বিলাল আহমেদ গম্ভীর গলায় বললেন, এটা তুমি চরম অন্যায় করেছো আব্দুল্লাহ, মোটেও ঠিক করনি। প্রথমত নাম গোপন করেছো, তার উপর তুমি একজন ফেরারে আসামি, এটাও গোপন করেছো। এই জন্য আমি খুবই লজ্জিত বুঝলাম, কিন্তু কি অপরাধে তুমি ফেরার হয়ে আছো জানতে পারি? একজন ব্লগার হত্যার অপরাধে। মেম্বার সাহেব চমকে গেলেন। বিস্মিত চোখে আব্দুল্লাহ দিকে তাকালেন। বেলাল অবাক গলায় বললেন, বলো কি, রেয়ান হত্যা নয় তো? জি। তাহলে তুমিই সেই হত্যাকারী? জি না, আমি হত্যাকারী নই। তাহলে? আমি এক চক্রান্তের শিকার। কিন্তু চক্রান্তটা কে করেছে কিছুই জানি না। শুধু জানি কেউ একজন কাজটা করে আমাকে ফাঁদে ফেলতে চাইছে। বেলাল বললেন, এই কদিনে তোমার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে। আমার বিশ্বাস তুমি কাজটা করতে পারো না, কিন্তু বুঝতে পারছি না কে তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। তোমার কি কোনো শত্রু আছে? জি না। জ্ঞানত এমন কেউ নেই। কিন্তু তোমাকে যে ফাঁসানো হয়েছে, পুলিশ খুঁজছে, এগুলো কি করে জানলে? একদল সন্ত্রাসীর কাছ থেকে। মানে? মারুফ সব ঘটনা খুলে বলল। বাড়ি থেকে রওনা হওয়া থেকে শুরু করে নাবিলা নামের একজনের সঙ্গে পরিচয়, বৃষ্টিতে বিপদে পড়া, ভুমরনাকা গ্রামে আশ্রয় গ্রহণ, অপরাধ শেষে ঢাকায় ফেরার পথে গুম হয়ে যাওয়া, অতঃপর আশিক নামের একজন দরিদ্র সন্ত্রাসীর কল্যাণে পালিয়ে আসার সুযোগ পাওয়া। কোনো কিছুই বাদ রাখল না। এরপর বলল নোটবুকের কথা। নোটবুক পড়ে নাবিলার পরিবর্তনের কথা। ঘরশুদ্ধ সবাই মারুফের কথাগুলো গভীর আগ্রহ নিয়ে শুনছিল। বিলাল বললেন, সবাই শুনলাম, কিন্তু সব প্রমাণই তো দেখছি তোমার বিপক্ষে। নিজেকে তুমি কি করে নির্দোষ প্রমাণিত করবে? তোমার তো কোনো একজন উকিলের সাহায্য নেওয়ার দরকার। এই জন্যই আমি গত রাতে ঢাকায় ফোন করেছিলাম। কার কাছে? নাবিলার কাছে। সে কি উকিল? জি না, উকিল না। আমার নোটবুকটা তার কাছে ছিল। নোটবুকে পরিচিত একজন উকিলের নম্বর ছিল। নম্বরটা নিতেই ফোন করেছিলাম, কাজ হয়নি, নম্বর পাইনি। নোটবুকটা এখন পুলিশের হাতে। বেলাল চিন্তিত গলায় বললেন, তাহলে তো সমস্যা হয়ে গেল। কেসটা কে তদন্ত করছে কে জানে? আমার এক বন্ধু আছে পুলিশের উদ্বর্তন একজন পদে, তার কাছ থেকে খোঁজ নেওয়া যেতে পারত।
কিন্তু তার নম্বরটা এই মুহূর্তে পাই কোথায়? তুমি টেনশন করো না, ব্যবস্থা একটা হবে ইনশাআল্লাহ। টেনশন করো না বললেও মারুফের মনে স্বস্তি নেই। গত কয়েকটা দিন সে ঠিকমতো ঘুমাতে পারছে না। মার কথা খুব মনে পড়ছে। মা নিশ্চয়ই এতদিনে খবরটা জানতে পেরেছেন, জানতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন। ছেলে বিপদে আছে জানলে কোনো মা ভালো থাকতে পারে? কদিনের মানসিক ধকল এবং মায়ের কথা মনে পড়তেই মানব অসুস্থ বোধ করছিল। মাথাটা ঘুরছিল ভন ভন করে। মনে হচ্ছিল এখানেই মাথা ঘুরে পড়ে যাবে। মাথায় পানি দিতে পারলে ভালো হতো। মানব বলল, আমি কি আপনাদের ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি? মেহমানদের ব্যবহার করার জন্য ওয়াশরুমটি আলাদা, অন্দরমহলে না, অন্দরমহল থেকে কিছুটা দূরে, তবে বাড়ির বাউন্ডারির ভেতরেই শেষ মাথায়। সে পর্যন্ত মাঝখানে পার্টিশন দেওয়া, যেন চাইলেই কেউ অন্দরমহলের দিকে দৃষ্টি দিতে না পারে। মারুফ যখন ওয়াশরুম থেকে কাজ সেরে ফিরছিল, পর্দা ঘেরা সেই পার্টিশনের আড়াল থেকে মৃদু কণ্ঠে কেউ একজন বলল, একটু দাঁড়াবেন প্লিজ, আমি আয়েশা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মারুফ থমকে দাঁড়ালো, কিছু বলল না। আয়েশা জানতে চাইল, আপনার কাছে নাবিলার অনেক প্রশংসা শুনলাম, আমার খুব ঈর্ষা হচ্ছে, আপনি কি তাকে পছন্দ করেন? মারুফ তবুও কিছু বলল না। দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। মসজিদের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ দেখে এলাকাবাসীও এগিয়ে এসেছে। জামাতের সাথীরা তখন কোরআন মাস্ক করছিল। গোল হয়ে সবার সঙ্গে বসে মাস্ক করাচ্ছিল মারুফ। বাহিরটা পুলিশের ঘেরা হয়ে আছে, অথচ ভেতরে কেউ টের পাচ্ছে না। মনোযোগ দিয়ে মারুফের তেলাওয়াত শুনছে। এলাকার একজন হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, আপনারা এখানে বসে আছেন, বাইরে তো পুলিশ দাঁড়াই আছে। বেলাল বিস্মিত হয়ে বললেন, কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলতেছি, একবার বাইরে আইসা দেখেন। বেলাল মারুফকে বললেন, সাথীদের নিয়ে তুমি কোরআন মাস্ক চালিয়ে যাও, টেনশন করো না, আমি দেখছি। পুলিশ এসেছে শুনে সাথীরা বেশ ভয় পাচ্ছে। ভয়ে তেলাওয়াত বন্ধ করে ওর দিকে তাকাচ্ছে। মারুফ ভয় পেলেও মনোবল হারালো না। কোরআন তেলাওয়াত চালিয়ে গেল। বিপদের সময় আল্লাহর কালামের প্রতি মনোনিবেশ করাই হবে বুদ্ধিমানের কাজ। ৮-১০ জন পুলিশ মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। এলাকার লোকজনের সঙ্গে তর্ক চলছে। বুড়োর মতো একজন বললেন, এরা আল্লাহর কাজ করতে আইছে, এদেরকে ধরে নিতে আইছেন কেন? পুলিশের একজন বলল, আমরা সবাইকে ধরে নিতে আসিনি, এ মসজিদে মারুফ নামে এক ছেলে আছে, সে একজন অপরাধী, আমরা তাকেই ধরতে এসেছি। বিলাল এগিয়ে গিয়ে বললেন, অপরাধীকে ধরতে এসেছেন? ভালো কথা, তার বিরুদ্ধে অপরাধের কি প্রমাণ আছে? মুখগুলো ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। সে ফস করে পুলিশদের উদ্দেশ্যে বলে উঠল, প্রমাণ টমান কিছু দেখানো লাগবে না, আমাদের মারুফ কোনো অপরাধী না, সে খুব ভালো ছেলে, আমরা তাকে ধরে নিতে দেব না। মুসলমান একে অন্যের শরীরের মতো, অনেকগুলো অঙ্গ কিন্তু একটাই প্রাণ। শরীরের এক জায়গায় ব্যথা লাগলে বাকি অঙ্গগুলোও কষ্ট পায়। মুখগুলোর পাশে বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছে, এদেরও একই কথা, এই জামাতের সবাই ভালো লোক, এদের মধ্যে কেউ অপরাধী থাকতে পারে না, আপনারা ভুল করতেছেন। ভুলে অন্য কারো বদলে মারুফকে ধরতে এসেছেন। খবর শুনে জয়নাল মেম্বারও ছুটে এলো, এসে বলল, কি হয়েছে, আপনারা কেন এসেছেন? অপরাধীকে ধরতে এসেছি, ওনারে বাইরে আসতে বলেন। মারুফ মসজিদের ভেতর থেকে সবাই শুনছিল। ইচ্ছে হচ্ছিল বাইরে গিয়ে পুলিশদের হাতে নিজেকে তুলে দিতে, বের হলো না আমিরের নির্দেশ মানতেই। আমির সাহেব বলে গেছেন মসজিদে বসে থেকে কোরআন মাস্ক চালিয়ে যেতে, মারুফ তাই করছিল। বাইরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর তুমুল বাকবিতণ্ডটা চলছে। লোকজন কিছুতেই পুলিশ বাহিনীকে মসজিদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। বেলাল বললেন, আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে? পুলিশের লোকেরা বলল, অবশ্যই আছে। এই মামলা তদন্ত করছে কে? তার নাম বলুন। আপনাকে কেন সেই তথ্য দেব? আপনি কে? আমি একজন সাধারণ জনগণ। কাউকে ধরতে এলেন? কোন সূত্রে এলেন? দেশের একজন সাধারণ জনগণ হিসেবে এটা জানার অধিকার আমার আছে। এরপর আরও পরিচয় যদি জানতে চান, আমি মেডিকেল কলেজের একজন প্রফেসর, দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখছি। দেখুন এটুকু পরিচয়ে তথ্য জানানো যায় কি না। মেডিকেল কলেজের প্রফেসর শুনে পুলিশেরা বেলাল আহমেদের মাথা থেকে পাতক এক পলক দেখে নিল। তারা ভাবছে, দেখতে হুজুর মানুষ, বলছে মেডিকেল কলেজের প্রফেসর, মাথার কি ঠিক আছে? বেলাল বললেন, কি বিশ্বাস হচ্ছে না? আইডি কার্ড শো করতে হবে?
বেলাল পকেট থেকে আইডি কার্ড বের করে বললেন, হুজুর মানুষ দেখে তুচ্ছ ভাবা আমাদের বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, অথচ হুজুররাই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ। আমাদের নজর এত নিচে নেমেছে, আমরা কেবল ক্ষমতাধারীদের হুজুর হুজুর করার অভ্যাসটাই রপ্ত করেছি, দাড়ি টুপিওয়ালাদের নয়। আইডি কার্ড দেখে এবং বেলাল আহমেদের কথা শুনে পুলিশের লোকজন মাথা নিচু করে আছে। বেলাল বলেন, ওসি কামরুল আমার বন্ধু মানুষ, এই কেসটার তদন্ত কি সেই করছে? পুলিশদের একজন মাথা তুলে বলল, জি, তাকে ফোন করুন, আমি তার সঙ্গে কথা বলবো। ওসি কামরুলকে ফোনে পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। ভিড়ের মধ্যে যাদের হাতে মোবাইল ফোন ছিল প্রত্যেককেই চেষ্টা করছে, কাজ হচ্ছে না, কোনোভাবেই ওসিকে পাওয়া যাচ্ছে না। পুলিশরা বলল, স্যার আমাদের উপর নির্দেশ আছে, নির্দেশ না মেনে ফিরে গেলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, প্লিজ আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আবারও এলাকাবাসী হইচই করে উঠল। তাদের একটাই কথা, মারুফকে নিয়ে যেতে দেওয়া হবে না। বেলাল দেখলেন ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। পুলিশের সঙ্গে এলাকার লোকজনের একটা বিরাট ঝামেলার সৃষ্টি হতে যাচ্ছে। কোনো রকম ঝামেলা হতে দেওয়া যাবে না, এক্ষেত্রে লোকজনের আবেগকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। মারুফ নির্দোষ, এটা যেমন সত্য, আইনের চোখে সে দোষী, এটাও সত্যি। বেলাল মারুফকে ডেকে বললেন, বাইরে এসো, তুমি যে সত্যের উপর আছো এটা আমরা আদালতে প্রমাণ করব ইনশাআল্লাহ। মারুফ এক মুহূর্তেও দেরি করল না, মসজিদ থেকে বের হয়ে পুলিশদের সামনে এসে দাঁড়ালো। লোকজন কিছু বলতে যেতেই মারুফ পুলিশদের উদ্দেশ্যে বলল, আমি কি একটা অনুরোধ করতে পারি? পুলিশেরা কিছু বলল না, মনসম্মতি জানালো। মারুফ বলল, দয়া করে আমার হাতে হ্যান্ডকাপ পরাবেন না, হ্যান্ডকাপ পরার ছবি যদি পত্রিকায় আসে আমার মা সেটা দেখলে সহ্য করতে পারবে না। ভয় নেই, আমি পালাবো না, আমার উপর আস্থা রাখতে পারেন। লোকজন নির্বাক চোখে তাকিয়ে আছে, মারুফের জন্য তাদের অন্তর কেঁপে উঠছে। মারুফকে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জামাতের সাথীরা ছলছল চোখে মারুফের গমন পথের দিকে তাকিয়ে আছে। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে এলাকার লোকেরাও। এত ভালো একটা ছেলেকে মিথ্যে একটা অভিযোগে গ্রেপ্তার হতে দেখে তাদের মন মানছে না। তারা মারুফকে চোখের জলে বিদায় জানাচ্ছে। বেলালের বুক কেঁপে উঠলেও মারুফ একদিন মুক্ত হবেই এই দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মারুফকে নিজের ছেলে হিসেবে আপন করে পাবার জন্য যে মানুষটি আপ্রাণ চেষ্টা করেছিলেন, জয়নাল মেম্বার চোখের পানি আটকাতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, পুলিশ ভাইয়েরা, এইটা আপনারা অন্যায় করতেছেন, এই অন্যায় আল্লাহ সইব না, মানিকটারে সাইরা দেন। মারুফ শেষবারের মতো লোকগুলোর দিকে তাকালো। মেম্বার সাহেবের চোখের পানি তারা বুকেও এসে ঢের তুলছে, কিন্তু নিয়তিকে মেনে নেওয়া ছাড়া আর কি বা করার আছে। মারুফ ধীর পায়ে পুলিশের গাড়িতে উঠে বসলো। তার মন শান্ত, তাকে বিচলিত মনে হলো না। তার দৃঢ় বিশ্বাস সত্যের জয় একদিন হবেই। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে এক অবাক কাণ্ড ঘটল। পুলিশদের ওয়াকেটকে বেজে উঠল। অপর প্রান্ত থেকে ভেসে এলো রেয়ান হত্যার মূল আসামি অন্য একজন। আমরা তাকে আটক করতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আগামী পর্বে জানবো রিয়ান হত্যার মূল আসামিটাকে। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।